জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কেবল রাজনীতিবিদরাই রাজনীতি নিয়ন্ত্রণ করবে, সেনানিবাস নয়। শনিবার শাহবাগে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান হাসনাত আবদুল্লাহ। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শরীরে রক্ত থাকা পর্যন্ত আওয়ামী লীগ ও মুজিববাদী আদর্শকে ফিরে আসতে দেয়া হবে না। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল না করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন দলটির সদস্য সচিব। পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এই যে এটা নাটাই হচ্ছে ভারতে, আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে। ৫ই অগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া হবে না। এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। আরেকটি ১-১১ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বিআইসিসিতে জুলাই বিপ্লব শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনারও দাবি জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের নাম মার্কা নিয়ে যাতে ভবিষ্যতে আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই ব্যবস্থা বর্তমান সরকারকে করতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য ভালো হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যে ব্যক্তি বা সংগঠন সাহায্য করবে, তাদেরও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের সংগঠন জুলাই ওয়ারিয়র্সের সদস্যরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ মিছিল কর্মসূচিতে কথা বলেন তারা। এছাড়া জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পুনর্বাসনের দাবি তুলে তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আবারও রাজপথে নামবে জুলাইয়ের যোদ্ধারা। এ সময় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান তারা। জুলাই গণহত্যার বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে জুলাই আন্দোলনে আহতরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে বক্তারা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোর ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এমন আশা প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই উল্লেখ করে এ সময় সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সার্জিস। একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াবো না, এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামীতেও তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি ধরে রাখবে। এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ, না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিরাজনীতিকরণ ও সামরিক শাসন মেনে নেওয়া হবে না। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে 12 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের ফসল হিসেবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে। জনগণের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে, তাদের জন্যই নতুন বাংলাদেশ হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের সময়ে প্রশাসনের দলীয়করণ হয়েছে, যারা এর সাথে জড়িত তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া স্প্রেডশিট বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রস্তাবের সাথে মিলে যাচ্ছে। এতে মনে হচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই পূর্ণ সংস্কার সম্ভব, সংস্কার ও নির্বাচন একসাথে হতে পারে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো উদ্যোগ যেন নেওয়া না হয় যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত বিএনপি রবিবার জমা দেবে বলেও জানান মির্জা ফখরুল। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, জনগণের আকাঙ্ক্ষা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছেন, আরেকটি শক্তি এখন নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে
বাধাগ্রস্ত করছে। বিএনপির এই নেতা দাবি করেন, দীর্ঘ 16 বছরের আন্দোলনে অনেকেই গুম খুন হয়েছেন। স্বৈরাচার পরিবর্তনের পর যে পরিবর্তন হয়েছে তা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে বাংলাদেশের মানুষের ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার, একটি সংসদ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা আরেকটি ১/১১ ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। গণহত্যার বিচারের আগে যত ক্লিন ইমেজের নেতৃত্বই হোক না কেন, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে মশাল মিছিল ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। মিছিল শেষে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। আওয়ামী লীগের পুনর্বাসনে সরকার ও আমলাদের কেউ জড়িত থাকলে তাদের প্রতিহত করা হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন বক্তারা। বাংলাদেশের মধ্যে একমাত্র নির্লজ্জ নেত্রী যিনি দলকে ফেলে, দেশকে ফেলে যে হচ্ছে অন্যত্র চলে গেছে এবং গিয়ে এ দেশের প্রতি হুঙ্কার জানাচ্ছে, যে মানুষটার ন্যূনতম বোধ নাই, বিবেক নাই, মানবতা নাই, এতগুলো মানুষকে হত্যা করার পরে তার মধ্যে কোনো ক্ষমা চাওয়ার অনুভূতি নাই, সেই মানুষটা কখনো এই দেশে ফিরে আসতে পারে না। আমরা চাই আওয়ামী লীগের আগে তাদের এই অন্যায়ের বিচার হোক। বিগত 17 বছরে তো আমি কোনো ভালো নেতা দেখি নাই। যেটা ভালো ছিল ওটা ছিল টাকা পাচারকারী, খুনি, ধর্ষণকারী। এদের ভালো তো কাউকে আমি দেখি নাই, চোখে পড়ে নাই। আমি অবশ্যই মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, কারণ আওয়ামী লীগ এদেশের ছাত্র জনতার প্রায় 50,000 মানুষের রক্ত ঝরিয়েছে এবং 2000 ভাইকে শহীদ করেছে। তারা এই বাংলাদেশটাকে কখনো নিজের বলে ভাবতে পারেনি। তারা বাংলাদেশটাকে দেখেছে শুধু মনে করেন একটা তার নানার বাড়ি হিসেবে। তারা এখানে দীর্ঘদিন থাকবে, কিছুদিন থাকবে, থেকে মানুষকে জুলুম নির্যাতন করে এখান থেকে শুষে নিয়ে ওই খামার বাড়ির মতো এখানে থাকবে, এখান থেকে তারা দাদার বাড়িতে। গত কয়েকদিন আগে আপনারা শুনতে পারছেন যে হাসনাত ভাই একটা পোস্ট করেছিল, সেই পোস্টের প্রেক্ষিতে আমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আমলাগুলোর কারণে আমাদের যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে একটা নতুন দেশ, এই দেশটা ঠিকভাবে চলতে পারতেছে না। তারই প্রেক্ষিতে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা আজকে এই শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত মশাল মিছিল নিয়ে আসি। সংস্কার নিয়ে সব পক্ষের সঙ্গে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আশা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। সকালে সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে আরও দুটো রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপে অংশ নেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এদিকে প্রস্তাবনার 166টির মধ্যে 140টির সাথে একমত খেলাফতে মজলিস এবং লেবার পার্টি 147টি প্রস্তাবনার সাথে একমত। এ সময় খেলাফতের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, দ্বিমত থাকা বিষয়গুলোতে এই বৈঠকের মাধ্যমে ঐক্যমত্য আসবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি, এই অর্থে যে খুব দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদেরকে, এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। যে সমস্ত পয়েন্টে আমাদের দ্বিমত বা আংশিক
এক ঐক্যমত আছে, এগুলো আলোচনা করে আমরা একটা এক জায়গায় পৌঁছতে পারবো এবং দেশের জন্য, জাতির জন্য আগামীতে এইগুলো একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং আমাদের যে আমরা বারবার বলছি যে নতুন বন্দোবস্ত করতে হবে, এটা বললে তো হবে না, এটা বন্দোবস্ত করার পথ বের করতে হবে। সংবাদপত্রের মালিকরা টেলিভিশনের মালিক হতে পারবেন না, এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকা যাবে না, এমন 20টিরও বেশি সুপারিশ রেখে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। স্বচ্ছ উন্মুক্ত পরিবেশে গণমাধ্যমের অনুমোদন দেয়া হয়নি মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকতার সুরক্ষা আইন করার প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জন্য বিসিএস নবম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতা দেবার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের ভালো বেতন কাঠামো হলে দুর্নীতি বন্ধ করা যাবে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না, কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে, একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে, একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা। বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার এবং সেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে কিভাবে সেটা আমরা বলেছি যে বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। বেতন ভাতা ঠিক থাকলে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করা হবে। তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে কাজ করে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। এবার মোট 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। সাংবাদিকদের বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে, নিয়মিত কার্যক্রমকেই চালিয়ে নেওয়া, নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কিভাবে গতিশীল করা যায়, এটা আমার একটা চেষ্টা থাকবে। এদিকে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন, কিন্তু এ নিয়ে এবার আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রশ্ন, কিসের ভিত্তিতে আলোচনা বা সংলাপ ছাড়াই প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে ঐক্যমত্য কমিশন? সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক তিনি বলেন, শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের দেয়া ন্যূনতম প্রার্থী হবার বয়স 21 বছরের বদলে 23 বছর আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। আগামীকাল দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত জমা দেবে তারা। 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও অবিলম্বে হামলা বন্ধ সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী
দক্ষিণ মহিলা বিভাগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা বলেন, বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য, সামরিক চুক্তিসহ সকল প্রকাশিত চুক্তি বাতিল করতে হবে। এ সময় বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপ কার্যকর উদ্যোগের আহ্বান জানান। গাজার বর্বরোচিত হামলা, গণহত্যা, শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি কার্যকর করে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্য পদ বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ভারত ও আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদ করেন বক্তারা। তারা বলেন, নির্বাচন দিতে দেরি হলে আওয়ামী দোসররা দেশবিরোধী ষড়যন্ত্রের সুযোগ পাবে। সমাবেশে তৃণমূল নাগরিক আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে আশিক খান নামে একজন হাসপাতালে মারা যান। পুলিশ বলছে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি গঠনকে কেন্দ্র করে একটা এখানে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার ফলে মারামারিও হয়। তো মারামারিতে আশিক নামের একজন ছেলে মারা গেছে। আশিক নামের একটা ছেলে মারা গিয়েছে। তো তার লাশের সুরত হাল হয়েছে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। আমরা এটা ময়নাতদন্তের জন্য পাঠাবো। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। শনিবার রাত 8টায় শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি জানান। বক্তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আগামী বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতির পরিকল্পনা এপ্রিল মাসের মধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে দিতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়াও 14 এপ্রিলের মধ্যে বাংলাদেশের নদীগুলোর স্থানীয় নামসহ তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আলোচনায় বক্তারা দেশের নদী দূষণ এবং নদী দখলে সরকারের করণীয় সহ ভূগর্ভস্থ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এ সময় পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা আপডেট করার কথাও উঠে আসে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও আলোচনা করেন রিজওয়ানা হাসান। সেই সঙ্গে ঢাকার বাইরের 10টি নদীর কাজ জুনের মধ্যে শুরু করা হবে বলেও জানান তিনি। তো ঢাকার 4টা নদী বাদে আর 7টা বিভাগ থেকে আমরা 7টা নদী নিয়েছি, যে সাথে আমরা বাকখালী নিয়েছি কক্সবাজারের বিবেচনায়। তাহলে ওই 8টা এবং এই 4টা, তাহলে আমাদের কটা হলো 12টা। এর সাথে আমরা রংপুরের মানুষের প্রচন্ড আবেগের দাবি হচ্ছে তাদের শ্যামা সুন্দরী খাল এবং ঘাগট, এইটাও নিয়েছি। ফলে মোট 14টা নদীর কর্ম পরিকল্পনা আমরা আশা করি চূড়ান্ত করে ফেলতে পারবো জুনের মধ্যে। আমাদের অফিসে যেন পর্যাপ্ত পরিমাণ ইমার্জেন্সি কাজ করার জন্য জিও ব্যাগ এবং ব্লকস থাকে। এপ্রিল মাসের মধ্যে আমাকে পরিকল্পনা দিবেন যে কোন কোন জায়গায় ইমার্জেন্সি সিচুয়েশনে রেসপন্স করার জন্য আপনারা কি কি ব্যবস্থা হাতে নিয়েছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যদের অংশগ্রহণে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স ও
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজধানীর পুরানো পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এ সময় ট্রাফিক সহায়তাকারীরা নানা প্রস্তাব তুলে ধরেন। পৃথিবীতে এমন ঘটনা বিরল উল্লেখ করে জাতির দুর্দিনে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। জানান ট্রাফিক সহায়তাকারীদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য বড় আকারের প্রকল্প নেওয়ার হচ্ছে। আমরা যুবকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করি এবং সরকার থেকে অনেকগুলো আধুনিক প্রকল্প আমরা হাতে নিয়েছি। যুব উন্নয়ন অধিদপ্তর, আমাদের বিকেএসপি, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ সহ আমাদের বিভিন্ন অর্গানাইজেশন। আপনারাই দেশের তারুণ্যের শক্তি, আপনারাই দেশের ভবিষ্যৎ। আপনারা যত প্রাণিত হবেন, যত দীপ্ত হবেন, যত শানিত হবেন, তত দেশ এগিয়ে যাবে, সাফল্য আসবে। সতর্ক করেই শেষ হয়েছে বিআরটিএ ও মিরপুর ট্রাফিক বিভাগের পুরনো গাড়ির গ্যারেজের অভিযান। শনিবার সকালে গাবতলীর একটি গ্যারেজে 6 থেকে 7টি গাড়ির বডি তৈরি দেখা যায় গ্যারেজ শ্রমিকদের। হাতে নাতে ধরার পরও তাদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায় ঈদকে সামনে রেখে যাতে লক্কর ঝক্কর গাড়ি রাস্তায় না নামতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আর মিরপুর ট্রাফিকের ডিসি জানায় গাবতলীকে লক্কর ঝক্কর গাড়ি শূন্যের কোটায় নিয়ে আসার জন্য কাজ চলছে। রাজধানীর হাতিরঝিল থেকে ইয়াবার বড় চালানসহ 4 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে তেজগাঁওয়ের সংস্থাটির উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে এটি ইয়াবার সবচেয়ে বড় চালান। মূলত ঈদকে সামনে রেখে এই চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর পরিকল্পনা ছিল ইয়াবা কারবারিদের। বাইং হাউস ও আবাসন খাতের ব্যবসার আড়ালে ইয়াবা চালান করত তারা। মাদকের টাকা দিয়ে মানি লন্ডারিং হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান শওকত ইসলাম। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী একটি গাড়ি। চট্টগ্রামে বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইপিজেটের একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় 4 ঘন্টা পর দুপুর 1টার দিকে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। শনিবার সকাল 9টার দিকে নগরের ইপিজেড মোড়ে বিক্ষোভ শুরু করে জেএমএস নামের একটি পোশাক কারখানার হাজারো শ্রমিক। আন্দোলনকারীরা জানান, গত 2 থেকে 3 মাস ধরে বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ। এ সময় বেতন বোনাস পরিশোধের দাবি জানান তারা। এদিকে এ ঘটনায় সড়কের দুপাশে আটকা পড়ে আমদানি রপ্তানির পণ্যবাহী পরিবহন সহ কয়েক হাজার যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় 4 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবির ঘটনায় নাফ নদী থেকে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপুরীর দ্বীপ ও দমদ মিয়ার মোহনায় স্থানীয়রা মরদেহগুলো ভাসতে দেখে উদ্ধার করে। মৃতদের মধ্যে একজন শিশু এবং 3 জন নারী রয়েছেন। স্থানীয়ভাবে তাদেরকে দাফনের প্রক্রিয়া চলছে। এর আগে শুক্রবার রাতে শাহপুরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে যায়। বিজিবি ও স্থানীয় জেলেরা 25 জনকে জীবিত উদ্ধার করেছে। তবে এ ঘটনায় বিজিবির এক সদস্য নিখোঁজ রয়েছেন। বিজিবি ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লেগেছে। শনিবার সকালে টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়দের থেকে খবর পেয়ে বিকেলে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বন বিভাগ। তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য বনের ওই এলাকায় ফায়ার লাইন কাটার কাজ করছে বন বিভাগ। লেবানন থেকে ছোঁড়া একাধিক রকেট হামলার পর দেশটিতে পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
শনিবার লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করার দাবি করছে ইসরায়েল। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। এমন পরিস্থিতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস আগে হওয়া ইসরায়েলের যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। যদি সংঘাত আরও বৃদ্ধি পায় তাহলে ইসরায়েল ও লেবাননের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। গত মঙ্গলবার থেকে গাজায় ফের ইসরায়েলি হামলা শুরুর জবাবে একজোট হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস, হুতি ও হিজবুল্লাহ যোদ্ধারাও। প্রায় 2 বছর পর সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক দখলে নিয়েছে সেনাবাহিনী। এদিকে রাজধানী খার্তুমে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে আধা সামরিক বাহিনী RSF। প্রেসিডেন্ট প্রাসাদ দখলের একদিন পরেই কেন্দ্রীয় ব্যাংক দখল করল সেনারা। এক বিবৃতিতে সুদানের সেনা প্রধান জানান, ব্যাংক থেকে পালানোর সময় বেশ কয়েকজন RSF যোদ্ধাকে আটক করা হয়েছে। গেল কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সেনাবাহিনী। তবে দেশটির পশ্চিমাংশের বেশ কিছু অঞ্চলে শক্তিশালী অবস্থানে আছে আধা সামরিক বাহিনী। এদিকে গেল শুক্রবার RSF-এর ড্রোন হামলায় সাংবাদিক সহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর সুদানের ক্ষমতায় বসে সেনাবাহিনী। তবে আধা সামরিক বাহিনীর 1 লাখ সদস্যকে সামরিক বাহিনীতে একীভূত করার পদক্ষেপের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে RSF। বিদ্যুৎ বিভ্রাটে একদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এদিকে এখন পুরোপুরি সচল হয়েছে ইউরোপের সবচেয়ে ব্যস্ত হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আসলেই কী ঘটেছিল তা বের করা উচিত বলে মনে করেন বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা। হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের তদন্ত পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল এনার্জি সিস্টেম অপারেটর নেসকোকে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ নিয়ে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশ করবে তদন্তকারী স্বাধীন কমিশন। গেল বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ সরবরাহ লাইনে আগুন লেগে বন্ধ হয়ে যায় হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। এতে ফ্লাইট নিয়ে সংকটে পড়েন হাজার হাজার যাত্রী। স্থগিত করা হয় হাজারো ফ্লাইট। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক ফ্লাইট দেশের অন্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সহ সাবেক জাতীয় নিরাপত্তা ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও আছেন। নিরাপত্তা ছাড়পত্র বাতিলের কারণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্র সরকারের বিধি নিষেধ থাকা জায়গাগুলোতে প্রবেশ করতে পারবেন না। এছাড়া মার্কিন রীতি অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। ট্রাম্পের আদেশের কারণে এবার সে সুযোগও বাতিল হচ্ছে। নিরাপত্তা ছাড়পত্র হারানোর তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সাবেক আইন প্রণেতা লিজ চেনি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সহ আরও বেশ কয়েকজনের নাম আছে। IPL-এ মাঠে নামলেই ক্রিকেটাররা পাবেন 7.5 লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,59,000 টাকা। একজন ক্রিকেটার IPL-এ কমপক্ষে 14টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। প্লে অফ খেলে ফাইনালে গেলে ম্যাচ খেলার সুযোগ হবে 17টি। লিগ পর্বের 14 ম্যাচে সুযোগ পাওয়া সব ক্রিকেটারের পকেটে ঢুকবে 1,05,00,000 রুপি। ফাইনাল পর্যন্ত সব ম্যাচ খেললে হবে 1,27,00,000 রুপি। এই টাকাগুলো ক্রিকেটাররা পাবেন তাদের মূল বেতনের বাইরে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফির জন্য বরাদ্দ রেখেছে 12,60,00,000 রুপি। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই অর্থ নিলামের বাজেটের বাইরে। অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন মাঠে নামা 12 ক্রিকেটার। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ব্রাজিল। ডাক পেয়েছেন 2 মিডফিল্ডার জোয়াও গোমেজ ও অ্যাডারসন এবং ডিফেন্ডার বেরালদো। মূল গোলরক্ষক আলিসন সিটকে যাওয়ার পর ওয়েভারটনকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ডাক পাওয়া 4 খেলোয়াড় ছিলেন প্রাথমিক দলে। নেইমারকে আগেই হারিয়েছিল ব্রাজিল। কলম্বিয়া ম্যাচের পর ছিটকে গেছেন জেহুসন। কার্ডের খরায় পরের ম্যাচ খেলতে পারছেন না গ্যাব্রিয়াল মাগালিয়াস ও ব্রুনো গিমারাইস। অন্যদিকে লিওনেল মেসি, পাওলো দিবালা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না আর্জেন্টিনা।
13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 3 নম্বরে ব্রাজিল, সমান ম্যাচে 28 পয়েন্ট নিয়ে চূড়ায় অবস্থান করছে আর্জেন্টিনা। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।